আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানাস রান্নাঘর। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আচারের রেসিপি শেয়ার করব। এজন্য আমি চলে এসেছি আমাদের আম গাছের নিচে। আর আম গাছ থেকে আব্বুকে আম পেড়ে দিতে বলেছিলাম, তাই আব্বু একটা কোটা মতো বানিয়ে নিয়েছে আর সেটা দিয়েই আম পাড়া শুরু করে দিয়েছে। এখন তো আমের সময়, তাই এখনই আমের আচার বানিয়ে 1 থেকে 1.5 বছরের জন্য সংরক্ষণ করতে হবে। তাই আমরা অনেকগুলো আম পেড়ে নিচ্ছি। এই তো দেখুন নিচে আম পড়েছে অনেকগুলো, আর এই যে আমার আব্বু আম পাড়ছে, আর এটা তো আব্বু হাত দিয়েই পেড়ে নিয়েছিল। তারপর আমগুলো নিয়ে ছাদে চলে আসি, কারণ আমগুলো তো রোদে শুকাতে হবে। এজন্য ভাবলাম ছাদে গিয়েই কাজগুলো সেরে নিই। এজন্য ছাদে এসে পানি দিয়ে ভালোভাবে আমগুলো ধুয়ে নিচ্ছিলাম। আমগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ আমের খোসা সহই আচারটা তৈরি করব। কারণ এটা তেলের টক আচার তৈরি করব, এর জন্য খোসা সহই আমের আচারটা তৈরি করতে হবে। আমগুলো 2বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন এই আচারটা বানানোর জন্য একদম ফ্রেশ আম নিতে, তাহলে আচারটা কিন্তু ভালো থাকবে। দেখুন আমগুলো কত সুন্দর লাগছিল। আমার তো মনে হচ্ছিল আচার বানানো বাদ দিয়ে আমি আম মাখা করে খেয়ে ফেলি, বাট এগুলো দিয়ে তো আচারই তৈরি করতে হবে। আমগুলো আমি ফালি করে কেটে নিচ্ছি, আর আমের মধ্যে বীজটা ফেলে দিব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আমগুলো কেটে নিতে পারেন, কিউব করে ছোট করে কেটে নিতে পারেন। তবে আমি এভাবে ফালি করেই কেটে নিচ্ছি। আর আমের মধ্যে দেখবেন একটা মোটা শাঁসও থাকে এই বীজের নিচে, এটাও ফেলে দিতে হবে। এভাবেই আমি আমগুলো ফালি করে কেটে নেব। আর চেষ্টা করবেন আমের বীজগুলো শক্ত হয়েছে এমন আম নিতে, তাহলেই তেলের আচারটা খেতে ভালো লাগবে। আর যদি আমের বীজ নরম আছে মানে শক্ত হয়নি এমন আম নেন, তাহলে দেখবেন আচারটা গলে গিয়েছে আর সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। আর এই তেলের আচারটা বানানো একদমই সহজ, আর খেতে তো ভীষণ ভালো লাগে। আমি একইভাবে সবগুলো আমি খোসা সহ ফালি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমের বীজের অংশটা বেশ শক্ত হয়েছে, সেটা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর এমন শক্ত হয়েছে এই টাইপেরই আম নিতে হবে আচারটা তৈরি করার জন্যে। এখন আমের টুকরোগুলোর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ এবং হলুদ দিয়ে আমগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি একটু টস করে নিচ্ছি, তবে আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালোভাবে লবণ আর হলুদটা আমের সাথে মেখে নিতে পারেন। তবে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা আমটা কিন্তু সাথে সাথে রোদে দিয়ে দিতে হবে, তা না হলে আমের মধ্যে কিছুটা পানি উঠে যাবে আর সেটা কিন্তু শুকাতে অনেকটা সময় লেগে যাবে। এজন্য আমি এখানে ছড়ানো বড় একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এর মধ্যেই আমের টুকরোগুলো দিয়ে দিব। আর এই তেলের আচারটা তৈরি করার জন্যে আম কিন্তু বেশি শুকানোর প্রয়োজন নেই। একদিন একটা কড়া রোদেই আমগুলো শুকিয়ে নিলেই হবে, যেন আমের মধ্যে এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। আর আম যাতে 1-1.5 বছর ভালো মতো সংরক্ষণ করা যায়, এজন্যই আমগুলো একদিন কড়া রোদে একটু শুকিয়ে নিব। আমের টুকরোগুলো খুব ভালোভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে হচ্ছিল না বলে এই বলের মধ্যেও কিছুটা নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ছাদে কিন্তু অনেক রোদ, এই রোদেই কিন্তু বেশ শুকিয়ে যাবে। তো আমি বিকেলে ছাদে চলে এসেছি আমগুলো নিয়ে যাওয়ার জন্যে। আর দেখুন আমগুলো কিন্তু একদম খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে, তবে একটু বেশিই শুকিয়ে গিয়েছে। আর এত রোদ শুকাবেই না কেন। তবে আপনারা চেষ্টা করবেন আর একটু কম শুকাতে, যেন আমের খোসাটা একটু সবুজ সবুজ রঙেরই থাকে। তো আমি তাড়াতাড়ি করে রুমে চলে যাচ্ছি, কারণ ছাদে থাকাই যাচ্ছে না রোদের জন্যে। তো দেখুন আমের টুকরোগুলো শুকিয়ে এমন হয়ে গিয়েছে। তো এখন আমের আচারটা তৈরি করে নিব। তার জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তো কড়াইতে পরিমাণ মতো শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, আর শুকনা মরিচটা হালকাভাবে একটু টেলে নিব। আর দেখতেই পাচ্ছেন হালকাভাবে একটু টেলে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া আর গোটা জিরে আর গোটা মৌরি। এগুলো দিয়েই আমি একটা ভাজা মশলা তৈরি করব। আর হালকাভাবে টেলে নিয়েছি, এখন এটা নামিয়ে নিব। এগুলো কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে কিন্তু তেতো লাগবে। এরপর আমি কিছু পাঁচফোড়নও ভেজে নিচ্ছি। আচারের মধ্যে পাঁচফোড়ন না দিলে তো আচার মনে হবে না। এরপর আচার তৈরি করার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। আর এখানে আমি হাফ কেজি মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি।
আমের পরিমাণ অনুযায়ী আপনারা তেল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন এই তেলের মধ্যে 4টা শুকনা মরিচ আমি একটু হালকা চিড়ে দিয়ে দিচ্ছি, এতে করে আচারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর সামান্য গোটা পাঁচফোড়নও দিয়ে দিচ্ছি, এতে করে সরিষার তেলের মধ্যে পাঁচফোড়নের খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে, আর এতে করে আচারটা খেতেও ভীষণ ভালো লাগবে। এরপর এই তেলের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এই সরিষার তেলটা কিন্তু একদম খাঁটি, আর এজন্য কিন্তু তেলের মধ্যে দেখুন ফেনা উঠে গিয়েছে। আর খাঁটি সরিষার তেল দিয়ে আচার তৈরি করলে সেই আচারটা খেতে একটু বেশি টেস্টি হয়ে থাকে। আর আমের টুকরোগুলো তেলের মধ্যে কিন্তু বেশিক্ষণ ধরে জাল করার একদমই প্রয়োজন নেই, শুধু কিছু মশলা অ্যাড করব, এর জন্যই তেলের মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি। আর এখন কিছু মশলা অ্যাড করে দিব এর মধ্যে। এখন দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আগে থেকে লবণ আর হলুদ দিয়ে আমগুলো মেখে রেখেছিলাম, তাই সেটা মাথায় রেখেই কিন্তু পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে নিতে হবে। আর আমি পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে নিলাম। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। এই পর্যায়ে আমি সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, শুকনা মরিচ টেলে রেখেছিলাম সেটা। ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। আর প্রথমেই যে গোটা ধনিয়া, গোটা জিরে আর গোটা মরি ভেজে রেখেছিলাম সেটাও গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা অফ করে দিচ্ছি। আর আমটা বেশি জাল করার একদমই প্রয়োজন নেই, তাহলে কিন্তু আমের খোসাটা শক্ত হয়ে যাবে, সফট থাকবে না। চুলার আঁচটা বন্ধ করে নিয়ে তারপর সেই পাঁচফোড়ন ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন গুঁড়োটাও আমের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর কিছুক্ষণ এইভাবেই দমে রেখে দিব, তাহলে সব মশলাগুলো আমের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর এখন এই আমটা ঠান্ডা করে নিব। আচারটা একদম ঠান্ডা করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন তেলের আচারটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আচারটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে একটা কাচের বয়ম বা জারের মধ্যে আচারটা সংরক্ষণ করতে হবে। এখন এই পুরো আচারটাই আমি এই বয়মের মধ্যে ভরে নিব। আর দেখবেন বয়মটা যেন একদম শুকনো থাকে, কোনো পানি যেন বয়মের সাথে না থাকে, তাহলে এই আচারটা 1 থেকে 1.5 বছর খুব ভালো মতোই রাখতে পারবেন। আর এই আচারটা মাঝে মধ্যে কিন্তু একটু রোদেও দিতে হবে। আর এই তেলের আচারটা খিচুড়ি দিয়ে খেতে দারুণ লাগে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।